do so কারণ আমি এখান থেকে like I don't have the access to do it. So কেউ যদি মোবাইল থেকে দেখে তাহলে could you screen record it please? Okay, let's just start. So how's your preparation going for the meet? তোমরা কি শুরু করছো পড়া নাকি? Did you guys start preparing for the meet? Somebody responds. Hello. Not yet. Yes, ma'am. Not yet. Okay. Did anyone see the practice worksheet that I uploaded? Yes, ma'am. Did you guys solve it? Yes, ma'am. How was it? Were you guys able to solve the practice sheet, practice questions? ম্যাম এই টাইপেরই কি কোশ্চেন পুরোটা আসবে? ওই টাইপের মানে প্র্যাকটিস কোয়েশ্চেনটা মনে হয় আমি আরেকটু কঠিন করছি, ওইটার থেকে আরেকটু সিম্পল হবে মিড টার্মটা। সো বেসিক্যালি মিড টার্ম হচ্ছে যেহেতু অলরেডি 5 মিনিট হয়ে গেছে, সো লেটস জাস্ট স্টার্ট। মিড টার্ম হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের। দ্যাটস আই গেস দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য মিড টার্ম, দ্যাট টাইম হচ্ছে অনেক কম দেওয়া। তোমরা তো লাস্ট কুইজে কয়েকটা কোয়েশ্চেনে 40 মিনিটেরও বেশি নিয়ে নিছো। সো you just have to make sure that you complete the questions in 1 hour 10 minutes. I feel like that is the biggest challenge. এরপরে it's 30 marks. 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 4টা কোয়েশ্চেন থেকে you only have to answer 3 of them. So 4টার মধ্যে 3টা আনসার করবে, প্রত্যেকটা হচ্ছে 10 মার্কস 10 মার্কস এর। and the syllabus is basically 4টা কোয়েশ্চেন, যেহেতু 4টা চ্যাপ্টার থেকে আসতেছে। First questionটা will be on BPF. It's basically it will give you the goods and quantities and will tell you to measure the opportunity cost. এরপর comparative advantage দেখতে বলবে, এরপর absolute advantage দেখতে বলবে। So এই বেসিকটা you have to learn. এরপর হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই থেকে একটা কোয়েশ্চেন আসবে। ডিমান্ড এন্ড সাপ্লাই থেকে হচ্ছে একটা শিফট টাইপের কোয়েশ্চেন, মানে গ্রাফিক্যাল শিফট দেখাইতে হবে, এরপর এক্সপ্লেনেশন দিতে হবে, এটা আসবে। এরপরে হচ্ছে থার্ড কোয়েশ্চেন উইল বি অন ইলাস্টিসিটি। সো ফর ইলাস্টিসিটি ইউ জাস্ট হ্যাভ টু লুক ইনটু দ্যাট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সাপ্লাই, তারপর ক্রস প্রাইস ইলাস্টিসিটি, এগুলো কেমনে, ইনকাম ইলাস্টিসিটি, এগুলো কেমনে মেজার করতে হয় আর এগুলো কেমনে ইন্টারপ্রেট করতে হয়। জাস্ট এই পার্টটা দেখলেই হবে, মেজারমেন্ট কেমনে করতে হয় আর ক্যালকুলেট কেমনে করতে হয় আর ইন্টারপ্রেট কেমনে করতে হয়। সো ইলাস্টিক, ইনইলাস্টিক ডিমান্ড, তারপর সাবস্টিটিউটস, কমপ্লিমেন্টস কেমনে আইডেন্টিফাই করে, নরমাল গুড কেমনে আইডেন্টিফাই করে, ইনফেরিয়র গুড কেমনে আইডেন্টিফাই করে। সো ওগুলো দেখলেই হবে। এরপর হচ্ছে কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস। সো কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস আর ওই যে ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটির জন্য একটা ম্যাথস থাকবে। ওখানে হচ্ছে বেসিক্যালি দুইটা ডিমান্ড সাপ্লাই ইকুয়েশন দিয়ে দিবে, এরপর ইউ হ্যাভ টু solve the equations to find out your price, equilibrium price and quantity. এরপরে হচ্ছে you have to calculate the producers and consumer surplus. So that is it. এরপরে তুমি just graphically show করবা that কোনটা producer surplus আর কোনটা consumer surplus. This will be basically what the mid will be on. It is very simple. আমার তো খুবই সোজা লাগছে দেখে যে এত simple. I feel like last time our midটা was more difficult than this term because trick question মনে হয় এখানে একটু কমই দিছে। But the main challenge is the timing. It's 1 hour 10 minutes, which I feel like it's very less for you guys. But I guess that is the main challenge. কারণ question কিন্তু easy হচ্ছে এবার। So let's just solve the practice question that I have uploaded. Same জিনিসই আমি solve করব in case any one of you have problems doing solving the maths. So আমি just screen share করি। Screen share কোথায় করে?
Okay. Whiteboard. Let me just open a whiteboard. Can you guys see the screen? Yes, ma'am. Okay. So before I start solving the problems, do you guys have any questions? তোমাদের কি কোনো কনফিউশন আছে কোনো পার্টে? ম্যাম, ওই কনজিউমার সারপ্লাস এর মধ্যে আমরা যে ক্লাসের মধ্যে ত্রিভুজ ধরে করলে একটা মান আসতেছিল আর ট্রাপিজিয়াম ধরে করলে যার একটা মান আসতেছিল, ওটা আর কি এখন কোনটা ধরে করবো, ত্রিভুজ ধরে নাকি ট্রাপিজিয়াম ধরে? ট্রাপিজিয়াম ধরে করবা, যে চেঞ্জটা আসলে কিরকম করে তুমি ক্যালকুলেট করবা আর কি, সো তুমি ট্রাপিজিয়াম ধরে করবা। আচ্ছা। ট্রায়াঙ্গেল মানে চেঞ্জ ইন কনজিউমার সারপ্লাস আর চেঞ্জ ইন প্রোডিউসার সারপ্লাস যদি ক্যালকুলেট করতে বলে তাহলে তুমি এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ধরবা instead of the difference between the triangle. Okay, any other question? Acha. So let's just try solving the problems. So first question to is very easy. It's basically it tells you এখানে হচ্ছে তোমার দুইটা আউটপুটের কম্বিনেশন গুলো দেওয়া আছে, এরপর হচ্ছে পিপিএফ ড্র করতে বলতেছে। So very simple, PPF draw করার জন্য you just have to, সেইখানে বলতেছে Anabil produces two outputs, motorbikes and auto rickshaw. The table lists some combination of the quantities of motorbikes and auto rickshaws that can be produced in a month given the resources available. So from the PPF we know that it basically shows us the possible combination of goods or service that one can produce with the available resources. সো এখানে হচ্ছে যে কি মোটর বাইকস আর অটো রিকশার কথা বলতেছে। এতে it's basically draw Anamil's PPF of motorbike and auto rickshaw using the combinations in the table above. উপরে যে কম্বিনেশন গুলো দেওয়া আছে ওগুলোই বেসিক্যালি আমি প্লট করব, এরপর I will draw a PPF from it. সো প্লট করার জন্য PPF, don't confuse a PPF with a demand and supply graph. PPF is basically তোমার হচ্ছে যে কি তুমি দুইটা গুড প্রডিউস করবা, আর ওই দুইটা গুড যখন তুমি প্রডিউস করবা কি কম্বিনেশনে প্রডিউস করবা, যে একটা গুড যখন তুমি প্রডিউস করবা আরেকটা গুড কতটুকু প্রডিউস করবা, হাউ আর ইউ ইউজিং দোজ রিসোর্সেস। সো আই এম জাস্ট বেসিক্যালি প্লটিং, এখানে হচ্ছে অটো রিকশা আর এখানে হচ্ছে মোটর বাইকস। So এখানে দেওয়াই আছে when Onabil is making 20 motorbikes, he is making 0 auto rickshaw because he is using all of his resources for those 20 motorbikes. So that's basically the highest point. এরপর when he is making 15 motorbikes, he is making 1 auto rickshaw. তো একটা auto rickshaw যখন বানাচ্ছে তখন he is making 15 motorbikes. এরকম করে করে এরপর যখন দুইটা অটো রিকশা বানাই তখন হি ইজ মেকিং 10 মোটর বাইকস। এরপর যখন তিনটা অটো রিকশা বানাই তখন হি ইজ মেকিং 5 মোটর বাইকস। এরপর যখন চারটা অটো রিকশা বানাই তখন হি ইজ মেকিং 0 মোটর বাইকস। সো দ্যাটস বেসিক্যালি হোয়াটস গিভেন। এরপর আমি জাস্ট প্লট করছি, প্লট করে আই এম জাস্ট ড্রয়িং আ লাইন বিকজ এটা তো আমি খুবই vaguely আঁকছি, but গ্রাফের মধ্যে যদি আমি আঁকি তাহলে it's basically a straight line that I'm drawing. So this is the PPF. This is the PPF. ম্যাম ওখানে কি আমরা জাস্ট কলম দিয়ে নরমালি এঁকে দিব নাকি ঠিক করে আঁকতে হবে যাতে পয়েন্টস গুলো মিলে? ঠিক করে আঁকতে হবে, এটা তো আমি এখানে তো আমি খুবই রাফলি আঁকতেছি। ওখানে কি গ্রাফ দেওয়া হবে নাকি ওই খাতার মধ্যে? জাস্ট তুমি আই বল করে আঁকবা আর কি, আই বল করে তুমি যতটুকু পারো সেভাবে আঁকবা। You will just connect the points. তো লাস্টের দিকে এটা আসবে। পিপিএফ ড্র করার জন্য কোনো প্রবলেমস আসবে না, জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটার জন্য আসবে মেইনলি। সো ইউ জাস্ট draw the PPF, এরপরে হচ্ছে calculate Anabil's opportunity cost when he increases his production of auto rickshaw from 0 to 2.
So opportunity cost calculate করতে বলতেছে যখন Anabil will increase his production from 0 to 2. So from the table, we don't even have to look at the graph. From the table, we can see that Anabil যখন 0 থেকে 2 তে যাচ্ছে অটো রিকশার টাইমে, তখন when he is making 0 auto rickshaw, he is producing 20 motorbikes. তো ও যখন 2 ইউনিটস বাড়াচ্ছে ওর অটো রিকশার, তখন হচ্ছে যে কি from the table, I'm just looking at it, দুইটা অটো রিকশা যখন বানাচ্ছে তখন he is making 10 motorbikes. তো 20 থেকে 10 এ চলে যাচ্ছে, he is losing 10 motorbikes when he is making 2 auto rickshaws. তো তাই opportunity cost is basically how the good that you are losing, that মানে তুমি যেটা বানাচ্ছ না সেটা হচ্ছে is your opportunity cost. So যখন ও 0 থেকে 2 তে যাচ্ছে, at that time he is losing 10 motorbikes. সেজন্য opportunity cost of increasing from 0 to 2 units of auto rickshaw is 10 units of motorbikes. Okay. So পরের questionটাও সেমই, if Anabil wants to increase the production of auto rickshaw from 2 to 4 units, how many units of motorbikes does he need to give up? So 2 থেকে যখন 4 এ যাচ্ছে অটো রিকশা, তখন হচ্ছে motorbikes সে কতগুলো প্রডিউস করতেছে, he is basically reducing his production from 10 motorbikes to 0 motorbikes. So he is giving up 10 units of motorbikes to gain 2 more units of auto rickshaw. এটা আমি just I don't even have to calculate for this. I'm just looking at the table and then just writing it. So 10 motorbikes is the opportunity cost when Anabil will increase his production of auto rickshaw from 2 to 4. Okay. A B আর C সবাই বুঝছে? Did everyone? Yes, ma'am. Okay. And then the D asks that does Anabil's PPF exhibit increasing, decreasing, or constant opportunity cost? So এখানে হচ্ছে যে opportunity costটা কি আমার বাড়তেছে কমতেছে নাকি is it constant? Because as we know from the chapter, there are 3 types of situations that might arise. Opportunity cost can increase as you increase production. It might decrease or it might stay constant. So তোমাদের কি লাগতেছে, এটা increase decrease করতেছে নাকি constant থাকতেছে? ম্যাম এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, গুড। এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে বিকজ আমি বি তেও একটা অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করছি, সি তেও ক্যালকুলেট করছি, বোথ অফ দেম ইজ দ্য সেম। এটা এখান থেকেও বলতে পারতেছো অর তুমি গ্রাফটা থেকেও বলতে পারতেছো দ্যাট ইটস আ স্ট্রেট লাইন গ্রাফ, সো দ্য অপরচুনিটি কস্ট উইল বি কনস্ট্যান্ট বিকজ ইটস আ স্ট্রেট লাইন। এটা যদি কার্ভ হইতো তাহলে হচ্ছে ইনক্রিজিং বা ডিক্রিজিং হইতো পিপিএফটা, যদি কার্ভ হইতো। Ma'am, how can we know which is increasing and which is decreasing? Like So how the curve would look? the curve is basically কার্ভটা যখন ডোম শেপড হয়, সো এখানে যেমন আমাদের বুকে যেমন দেওয়া আছে, যেটা বুকে দেওয়া থাকে সেটা হচ্ছে ইনক্রিজিং। এই যে এটা যেমন হচ্ছে ইনক্রিজিং, পিটার স্ট্রেট অফ যেটা এরকম শেপ হইলে ইটস ইনক্রিজিং, আর স্ট্রেট লাইন হইলে অপরচুনিটি কস্ট ইজ কনস্ট্যান্ট। তারপর ডিক্রিজিং এর জন্য অন্য একটা শেপ হয় which is basically এটা ডোম শেপ, তো এটা হচ্ছে কনকেভ আই গেস, সো ডিক্রিজিং এরটার জন্য হচ্ছে কনভেক্স হয়। ওকে, Yes. আচ্ছা। এরপর বলতেছে হোয়াট ইজ আনাবিলস অপরচুনিটি কস্ট ফর ইচ অটো রিকশা প্রডিউসড। আমরা ইফ ইউ নোটিস আমি এখানে হচ্ছে যে কি ফর 2 ইউনিটস অফ অটো রিকশা আনাবিল ইজ লুজিং 10 ইউনিটস অফ মোটর বাইকস। সো সেজন্য দ্য কোয়েশ্চেন ইজ ফর ইচ অটো রিকশা। সো দুইটা ইউনিটের জন্য যদি হি ইজ লুজিং 10 মোটর বাইকস, তাহলে একটা ইউনিটের জন্য হাউ মাচ ইজ হি লুজিং, হাউ মেনি ইজ হি লুজিং? 5. 5। তো একটা মোটর বাইক, একটা অটো রিকশার জন্য অপরচুনিটি কস্ট হবে 5টা মোটর বাইক। একটা অটো রিকশার অপরচুনিটি কস্ট হবে 5টা মোটর বাইক। সো ইট ইজ আ সিম্পল। তারপর এফ হচ্ছে what would you say about Annabelle's production if 3 auto rickshaws and 2 motorbikes were produced in a month? So we look back at the PPF.
we look back at the PPF. এখানে বলতেছে যদি আনাবিল 3টা অটোরিকশা করে আর 2টা মোটর বাইকস প্রডিউস করে তাহলে what would it say? So আমরা usually জানি that PPF এর প্রত্যেকটা লাইন is efficient আর so from here if we see যদি 3টা অটোরিকশা করে so it's over here 3টা অটোরিকশা আর 2টা মোটর বাইক করলে আমার পিপিএফ এর ভিতরে একটা পয়েন্ট হবে সো আমি তো অলরেডি কোশ্চেনে দেখতেছি when Anabil is making 2 auto rickshaw he can efficiently make 5 motorbikes so he's making 2 less motorbikes than he could have made তো এখানে সেজন্য আমি বলতেছি the production is inefficient any point inside the PPF you can produce the combination of goods that are inside the PPF that are basically all of these points you can produce it but these points are not efficient these are inefficient why are these inefficient because you are not using all of your resources at like at its max as how you should be using it তুমি যদি এখানে 2টা মোটর বাইকস প্রডিউস করো 3টা অটো রিকশার সাথে there are 2 more motorbikes than that you can produce when you use your resources efficiently so basically you're not using your resources completely সেজন্য হচ্ছে it's inefficient production okay so is it clear number 1 did everyone get it হ্যাঁ Yes, ma'am. Okay. If you guys have any confusion regarding any point, just আমাকে বলিও because I can't see your faces over here. So I can't really understand if you guys understand or not. ম্যাম Okay. ওই এফ নাম্বারটা আবার একটু বুঝিয়ে দিবেন আমি সেটা হালকা একটু খেয়াল করিনি আচ্ছা এফ হচ্ছে বেসিক্যালি বলতেছে আনাবিল যখন 3টা অটোরিকশা আর 2টা মোটর বাইক প্রডিউস করবে ওর প্রোডাকশনের ব্যাপারে এটা কি বলতেছে সো আমি এখানে দেখতেছি পিপিএফ এর যে টেবিলটা থেকে দেখতেছি when Anabil is making 3 অটোরিকশা he can make 5 motorbikes at max but এখানে বলতেছে he is making 3 motorbikes so there is 2 more motorbike there are 2 more motorbikes that he could have produced তার মানে হচ্ছে ওর প্রোডাকশনটা inefficient because he is not using all of his resources efficiently so all the points inside the PPF are achievable but they are not efficient because তুমি সব তোমার resources ভালোভাবে use করতেছো না so all the points up on the PPF are basically efficient points এটা তো তোমার প্রোডাকশনটা efficient হবে okay ঠিক আছে so okay I'm moving on to the next question next question is also on opportunity cost so it tells you that an economy consists of 2 ice cream companies, Polar and Igloo. Each company works 12 hours a day and can produce choc bars and cone ice cream. So choc bar and cone ice cream are the two outputs that Polar and Igloo is producing. Polar produces either 30,000 choc bar or 50,000 cone ice cream in 1 hour. So let's just write it. So Polar হচ্ছে Polar হচ্ছে 30,000 chalk bar or 50 আমি এখানে 1000টা লিখতেছি না আমি জাস্ট এখানে 30 লিখতেছি chalk bars or 50,000 cone ice cream in 1 hour okay 1 ঘন্টায় Polar is either making 30,000 chalk bar or making 50,000 ice cream এটা কিন্তু দুটোটা একসাথে প্রডিউস করতেছে না ও either 30,000 chalk bar বানাচ্ছে or 50,000 cone ice cream বানাচ্ছে so you can see that 30,000 chalk bar যদি ও বানায় then he is losing 50,000 cone ice cream basically এরপর হচ্ছে on the other hand Igloo produces 45,000 chalk bar and 25,000 cone ice cream in 2 hours you have to notice the details that are given in the question এখানে হচ্ছে first এর আমি বলছি in 1 hour second এর আমি বলতেছি in 2 hours so Igloo is producing Igloo is producing 45,000 and 25,000 45,000 chalk bar
and 25,000 cone ice cream or 25,000 cone ice cream in 2 hours. Okay. So when Igloo is making 45,000 chalk bar, they are basically losing 25,000 cone ice cream. That is the opportunity cost. আর এটা হচ্ছে 2 ঘন্টায় দেওয়া. So which company has an absolute advantage in the production of chalk bars? A is very simple. It tells you that one company has an absolute advantage. What do we know what absolute advantage means? Absolute advantage is basically তোমার ধরো দুইটা প্রোডিউসার আছে, দুইটা প্রোডিউসার সেম গুড প্রোডিউস করতেছে, যে গুডটা বেশি অ্যামাউন্টে প্রোডিউস করবে তার সেই গুডের অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে। সো আমার এখানে দুইটা প্রোডিউসারই আছে, পোলার আর ইগলু। এখানের মধ্যে চকবারের অ্যাবসলিউট অ্যাডভান্টেজ কার আছে? পোলারের হওয়ার কথা। হ্যাঁ, পোলারের because polar is producing more in 1 hour. When you're comparing সবগুলো কিন্তু সেম ইউনিটে দেখতে হবে যে পোলার is producing 30,000 চকবার in 1 hour আর হচ্ছে ইগলু is producing 22,500 চকবার in 1 hour. এখানে 45,000 in 2 hours দেওয়া, সো এটা obviously হবে না, 1 hour এর জন্যই দেখতে হবে। So that's why Polar has an absolute advantage in the production of chalk bars since it produces 30,000 in 1 hour, whereas Igloo produces 22,500 in an hour. So this is very simple. এরপরে বিতে হচ্ছে what is the opportunity cost of Igloo for spending 6 hours in making cone ice cream? তো বলতেছে 6 ঘন্টা যদি স্পেন্ড করে জাস্ট কোন আইসক্রিম বানানোর জন্য, so what is the opportunity cost of Igloo? So আমি এখানে দেখতেছি when Igloo is making Igloo is basically spending 2 hours for making 45,000 chalk bar or 25,000 cone ice cream. So in 2 hours, Igloo either produces 25,000 cone ice cream or 45,000 chalk bar. 2 ঘন্টায় হচ্ছে 25,000 cone ice cream বানায়, আর 25,000 cone ice cream বানাইলে ওর opportunity cost of those 25,000 cone ice cream is basically 45,000 chalk bar. তাই না? Because that's the amount of chalk bar that Igloo is not producing. So 2 ঘন্টায় যদি এত হয় 6 ঘন্টায় কত হবে দোনোটা প্রোডাকশন? 6 ঘন্টায় Igloo can either produce 6 times 25 5,000। এখানে হচ্ছে আমি পার আওয়ারে লিখছি সেজন্য আমি 12,500 বলছি, বা তুমি হচ্ছে জাস্ট টাইমস 3 ও করতে পারো যেহেতু 25 আছে এখানে 2 আওয়ার্স এর দেওয়া। সো দোনোটা হচ্ছে 6 আওয়ার্স এর জন্য বের করবা, 6 আওয়ার্স এর জন্য বের করে এরপর হচ্ছে so when Igloo is producing 75,000 cone ice cream, that company is basically losing 1,35,000 chalk bar. So the opportunity cost of Igloo for spending 6 hours to make 75,000 cone ice cream is 135,000 chalk bar, which means for every cone ice cream that Igloo produces, they are sacrificing 1.8 chalk bar. That is the opportunity cost for each cone ice cream. Okay. ঠিক আছে? Did you guys get this one? Yes. So মানে opportunity cost calculation is very easy, but এখানে যেমন it was different because এখানে হচ্ছে spending 6 hours দিছে, so you have to, আমি তো 6 hours কোয়েশ্চেনে বলছি বলে তুমি 6 hours এর জন্য দেখতেছো, but there are different types of question that might come, যে ধরো এতটুকু ইউনিট প্রডিউস করলে কতটুকু ইউনিট গিভ আপ করতেছে, so just be mindful of what the question is asking you. এরপর হচ্ছে সিতে who has a comparative advantage in the production of cone ice cream. Comparative advantage basically is তোমার হচ্ছে ধরো দুইটা প্রোডিউসার আছে, যার হচ্ছে opportunity cost of producing one good is less, তার হচ্ছে যে কি comparative advantage আছে। আমি এখানে বি থেকে অলরেডি দেখতেছি that Igloo একটা কোন আইসক্রিমে opportunity cost হচ্ছে 1.8,
এখন আমাকে বের করতে হবে পোলার একটা কোন আইসক্রিমে পোলারের অপরচুনিটি কস্ট কি। কুড ইউ গাইস ক্যালকুলেট একটা পোলারের অপরচুনিটি কস্ট কি হবে একটা কোন আইসক্রিমের? ম্যাম 0.6 0.6 হবে বিকজ 1 ঘন্টায় পোলার হচ্ছে ইদার 30,000 চকবার বানাচ্ছে অর 50,000 কোন আইসক্রিম। সো 50,000 কোন আইসক্রিম যখন বানায় তখন হচ্ছে হি ইজ লুজিং 30,000 চকবার। তো একটা কোন আইসক্রিম বানাইলে অপরচুনিটি কস্ট হচ্ছে 30 divided by 50, which is basically 30 divided by 50, 0.6. So 0.6 is the opportunity cost for Polar for producing one cone ice cream in an hour. So obviously এখানে Polar has a comparative advantage because our opportunity cost is less in comparison to Igloo, who is whose opportunity cost for producing cone ice cream in 1 hour is basically 1.8 chalk bar. Okay? কারো কোনো কনফিউশন আছে এটাতে? তাহলে ম্যাম মেইনলি যাদের অপরচুনিটি কস্ট কম সেটা আর কি চুজ করতে হবে এখানে। যে যে গুডটা প্রডিউস করতেছো ওই গুডের মধ্যে অপরচুনিটি কস্ট যার কম হবে তার হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। এখানে হচ্ছে আমি কোন আইসক্রিমের ক্ষেত্রে দেখতেছি, কোন আইসক্রিমের প্রোডাকশনের ক্ষেত্রে। সো কোন আইসক্রিমের প্রোডাকশনের ক্ষেত্রে ইগলু আর পোলারের মধ্যে অপরচুনিটি কস্ট হচ্ছে পোলারের কম, সেজন্য পোলারের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। এখানে ধরো আমি 2টা প্রোডিউসার দিছি, সেজন্য তুমি 2টার মধ্যে কম্পেয়ার করতেছো। 3, 4, 5টা প্রোডিউসারও তো হইতে পারতো এখানে, তাই না? সো সবারই আলাদা আলাদা করে তোমার অপরচুনিটি কস্টটা ক্যালকুলেট করতে হবে। এরপর সবচেয়ে লোয়েস্ট যারটা তার হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর অ্যাবসলিউট অ্যাডভান্টেজটা কনফিউজ করব না, দুটোটা দে আর টু ডিফারেন্ট কনসেপ্ট। অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বেসিক্যালি কার ম্যাক্সিমাম প্রোডাকশন হচ্ছে একটা গুডের সবার মধ্যে, আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে কার অপরচুনিটি কস্টটা কম সবার মধ্যে একটা গুডের। ওকে, ঠিক আছে? Can I move on to the next question? Yes, ma'am. Okay, so number 3 is very basic. It's basically demand and supply. Demand and supply দুইটা equation দিছি। এরপরে you have to calculate the equilibrium points. এরপরে you have to calculate the consumer and total surplus আর হচ্ছে graphically present করবা। So A আমি একটু পরে করি, ফার্স্টে আমি B করি। ফার্স্টে আমি let's just calculate the equilibrium price and quantity. So আমার হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই এর ইকুয়েশন দেওয়া আছে। ডিমান্ড হচ্ছে 200 minus 20, সাপ্লাই হচ্ছে 10p plus 80. সো জাস্ট ইন কেস তোমার যদি ডিমান্ড কোনটা সাপ্লাই কোনটা এটা মানে দেওয়া না থাকে, তাহলে তুমি জাস্ট দেখবা কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। পি এর আগের নাম্বারটা যেটা নেগেটিভ, পি এর আগে যদি মাইনাস থাকে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিমান্ড কার্ভ। আর পি এর আগে যদি প্লাস থাকে দ্যাট ইজ ইয়োর সাপ্লাই কার্ভ। কারণ আমার ডিমান্ড কার্ভ হচ্ছে যে কি ডিমান্ড ইজ আ নেগেটিভ রিলেশনশিপ এন্ড সাপ্লাই ইজ আ পজিটিভ রিলেশনশিপ। So demand has a negative slope, supply has a positive slope. So এখানে basically তোমাকে ফার্স্টে তুমি equilibrium price and quantity measure করবা। equilibrium price and quantity তে they are both the same. Quantity supply is equals to quantity demand. Quantity supply is equals to quantity demand. So I'm just putting down the equations and solving it. 220p equals to 10p plus 80. এরপরে হচ্ছে 200 minus 80 হচ্ছে 120 equals to 30p. So my equilibrium price is 4. আর আমার equilibrium quantity হচ্ছে just ধরো এইটাতে বসাইলাম 10, 4 plus 80, যে কোনো একটাতে বসাইলেই হবে।
ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 120। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি কে আমরা ক্যালকুলেট করছি। ডিড ইউ গাইস গেট ইট? Yes, ma'am. Okay. Did anyone not get it? মিস ইকুয়াল কেন হয় বলছেন? ডিমান্ড আর সাপ্লাই? Demand and supply, I am looking for the equilibrium price and quantity. At the equilibrium point, আমার demand আর supply কিন্তু equal থাকে। This is the equilibrium point. At this point, আমার quantity demand is equals to quantity supply, আর ওই quantity তাতে যে প্রাইসটা থাকে সেই প্রাইসটাও সেম। সেজন্য for when I am asked to find the equilibrium quantity and equilibrium price, I am going to automatically assume that quantity supply equals to quantity demand দিবা, এরপরে তোমার জাস্ট ইকুয়েশন গুলো তুমি বসাবা, এরপরে তুমি পি সলভ করবা, পি সলভ করে পিটা যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে কিউ পাবা, বিকজ এটাতে বসাইলে যে কিউটা পাবা এটাতে বসাইলে তুমি সেম কিউই পাবা, বিকজ প্রাইস লেভেল ইজ দ্য সেম। ওকে, ডিড ইউ গেট ইট? ইয়েস মিস। কিউ এর উপরে ইকুইলিব্রিয়াম সিম্বলটা কি? হ্যাঁ, কিউ এর উপরে ম্যাম ইকুইলিব্রিয়াম সিম্বলটা বুঝতেছি না। কিউ, ও আচ্ছা, এটা অ্যাস্টেরিস্ক। ওকে মিস। Very badly drawn, very badly long. Asterisk. Okay. So to find the equilibrium price and quantity, just quantity supply equals to quantity demand দিবা, এরপরে দোনোটার ইকুয়েশন বসাবা, এরপরে পি সলভ করবা, পি সলভ করার পরে যে কোনো একটা ইকুয়েশনে পিটা বসাবা, এরপরে তুমি কিউ পাবা। So these are your equilibrium price and quantity. Okay. এখন তোমাকে যদি বলে draw the graph, when you are asked to draw the graph এর কিন্তু অনেক নাম্বারই লেবেলিং এ চলে যায়। So you have to be very careful when you are drawing a graph. তোমার হচ্ছে যে কি এটা মনে রাখতে হবে that x axis এ আমরা q বসাচ্ছি, y axis এ আমরা p বসাচ্ছি। এই কিছু জিনিস you just have to set it in your mind. x axis এ আমি q বসাচ্ছি, y axis এ আমি p বসাবো। You have to label your graph. এরপরে আমি ডিমান্ড ইকুয়েশনটা, আমার ডিমান্ড হচ্ছে যে কি 200 minus 20p, তাই না? হ্যাঁ, আর সাপ্লাই হচ্ছে 10p plus 8। এখন আমি 80, এখন আমি জাস্ট আমার ডিমান্ড আর সাপ্লাই ইকুয়েশনটাকে ড্র করতেছি। ওকে, তো আমার একটা লাইন যখন আমার ড্র করতে হয়, আমি হচ্ছে এক্স এ ফার্স্টে 0 বসাই, এরপর আমি ওয়াই এর ভ্যালু বের করি, এরপর ওয়াই, তারপর হচ্ছে যে ওয়াই তে 0 বসাই, এরপর আমি এক্স এর ভ্যালু বের করি। সো আমরা ফার্স্টে ডিমান্ডের লাইনটা লেটস ড্র ইট। সো ডিমান্ডের জন্য তো ধরো আমার কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে যে কি 0 ধরতেছি আমি, কোয়ান্টিটি ডিমান্ড আর প্রাইস। কোয়ান্টিটি ডিমান্ড যখন আমার 0 হবে তখন আমার পি কত হবে? 10. কোয়ান্টিটি ডিমান্ড যখন 0 হবে তখন আমার P10 হবে। হাউ ডিড আই গেট ইট? আমার কোয়ান্টিটি ডিমান্ডেড জাস্ট আমি এখানে বসাচ্ছি যে কোয়ান্টিটি ডিমান্ড যখন 0 হবে তখন আমার P হচ্ছে 10 হবে। সো P is equals to 10. সো যেহেতু 0 এখানে হচ্ছে 10, ওকে দিস ইজ 10, তো আমি এখানে প্লট করছি। এরপর আমি P তে 0 বসাই, কোয়ান্টিটি ডিমান্ড কত আসবে? P তে 0 বসালে কোয়ান্টিটি ডিমান্ড কত আসে? মিস 200। 200। সো আমি জাস্ট P তে 0 বসাচ্ছি, কোয়ান্টিটি ডিমান্ড কত আসে? সো P 0, তো এখানে জাস্ট আমি 200 বসাচ্ছি। এরপর এটা জাস্ট চোখের আন্দাজে ইউ উইল ড্র ইট, মানে এত যে আমি এরকম করে করতেছি বলে সবগুলো তো সেম হবে না অবভিয়াসলি। এখানে আমার 200 আর এখানে আমার 10, সো আই এম জাস্ট কানেক্টিং বোথ অফ দ্য পয়েন্টস। ঠিক আছে ম্যাম, এটাকে আবার একটু দেখানো যাবে? কোনটা? এই যে কিভাবে করলাম, আমার স্ক্রিন একটু ব্লার হয়ে গেছিল নেট ডিস্টার্বের জন্য। ঠিক আছে, সো আই এম বেসিক্যালি ড্রয়িং দ্য ডিমান্ড ফাংশন। ঠিক আছে, আমার হচ্ছে ডিমান্ড ফাংশনটা দেওয়া আছে, এরপর আমি ড্র করতেছি। আমার ডিমান্ড ফাংশন কিউডি ইকুয়ালস টু 200 minus 20p। তো একটা লাইন ড্র করার সময় আমি কি ধরি? আমি ফার্স্টে ওয়াই কে 0 ধরি, এরপর আমি এক্স বের করি, আমি এরপর এক্স কে 0 ধরি, এরপর ওয়াই কে বের করি, তাই না?
তা আমার y হচ্ছে যে কি এখানে p আর x হচ্ছে q। আমি ফার্স্টে x কে 0 বসাচ্ছি। x যখন 0 হবে, q যখন 0 হবে তখন আমার p কত হবে এটা বের করতেছি। q যখন 0 হচ্ছে তখন আমার p হচ্ছে 10 আসতেছে, কারণ 200 minus 20p is equals to 0 বসাইলে p equals to 10 পাওয়া যায় এখানে। সো সেজন্য q যখন 0, p তখন 10। তো আমার q হচ্ছে এখানে 0, তো আমার তো y axis এ all the points are basically q is 0, so the highest point is basically 10। এরপরে হচ্ছে আমি p কে 0 বসাইলে q কত আসবে এটা দেখতেছি। সো p কে 0 বসাইলে q হচ্ছে 200 আসবে। ম্যাম সেম ইকুয়েশনে তারপর p কে 0 ধরবো। সেম ইকুয়েশনে, কারণ আমি তো ডিমান্ডের লাইনটা ড্র করতেছি, তা আমি সেম ইকুয়েশনে p কে 0 ধরতেছি। আমি তো এখানে ডিমান্ডের লাইনটা ড্র করতে চাচ্ছি। সো p যদি 0 হয় তাহলে q কত হচ্ছে? q হচ্ছে 200, তো সেজন্য আমি এখানে 200 বসাচ্ছি। এরপরে আমি জাস্ট দুইটা পয়েন্টের মাঝখানে একটা I'm just connecting both of the points, একটা straight line, because demand is essentially straight line for Eco101. Okay, so same way তে আমি supply ফাংশনটা ড্র করব। This is my supply function, this is my supply function. So same way তে হচ্ছে আমি সাপ্লাইতে p যখন 0 হচ্ছে তখন q কত হচ্ছে? p যখন 0 80 ম্যাম। তখন q হচ্ছে 80 হয়। সো p যখন 0 হয় তখন হচ্ছে আমি এখানে থাকি, q হচ্ছে 80। ওকে, সো আমার পয়েন্টটা এখানে হবে। এরপরে তো এরপর তো নেগেটিভে চলে যাচ্ছে। আমি যদি q এর ভ্যালু 0 বসাই তাহলে p এর ভ্যালু কিন্তু নেগেটিভে চলে আসতেছে, সো ওটা আমি ক্যালকুলেট করব না। আমি জাস্ট এরপর একটা লাইন ড্র করে দিব উপর দিয়ে। ওকে, did you guys get this part? ইয়েস ম্যাম। ম্যাম এটা একটু হ্যাঁ, ম্যাম এটা একটু আবার বলা যাবে? সো আমি এখন সাপ্লাইয়ের কার্ভ আঁকতেছি। সাপ্লাইয়ের কার্ভের জন্য হচ্ছে আমি QS equals to NP plus 80 ইকুয়েশনটা দেখতেছি। এখানে হচ্ছে আমার P যদি 0 হয় তাহলে আমার Q এর ভ্যালু বের করছি। P যদি 0 হয় আমার Q এর ভ্যালু হচ্ছে 80, সেজন্য আমি এখানে x axis এ 80 দিছি, Q এর যে axis ওটাতে আমি 80 দিছি। এরপরে Q যদি 0 হয় তাহলে P হচ্ছে নেগেটিভ হবে, কিন্তু Q যদি 0 হয় তাহলে হচ্ছে -8 হবে, which is basically down over here. তো আমি সেজন্য এটা জাস্ট উপর দিয়ে এঁকে দিছি। ওকে, ওকে ম্যাম। এরপর হচ্ছে আমি ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটিটা প্লট করব। আমার ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 4, সো আমি জাস্ট এখানে 4 দিয়ে দিব। এরপর আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 120, এখানে আমি ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি ক্যালকুলেট করছি। সো 4 আর 120, দ্যাটস ইট। ওকে, এরপর আমি ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটিটা বসাই দিছি। এরপর হচ্ছে যে কি এখানের মধ্যে আমার কনজিউমার সারপ্লাস কোনটা ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি? আপার ট্রায়াঙ্গেলটা। আর প্রোডিউসার সারপ্লাস? লোয়ার ট্রাপিজিয়ামটা। So this is your producer surplus, this is your consumer surplus. তো এটা জাস্ট তুমি লেবেল, মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ টু লেবেল ইট। তোমাকে যদি বলে দ্যাট ড্র দ্য সাপ্লাই এন্ড ডিমান্ড গ্রাফ এন্ড লেবেল ইট পারফেক্টলি, ইউ হ্যাভ টু লেবেল ইট। তোমার ওয়াই এক্সিস এ তোমাকে পি বসাইতে হবে, এক্স এক্সিস এ কিউ বসাইতে হবে। এরপরে পি এর ভ্যালু 0 হইলে কিউ কত হয়, কিউ এর ভ্যালু 0 হইলে পি কত হয়, এটা বসাবা। ওখান থেকে তুমি ডিমান্ড সাপ্লাই বের করবা, ডিমান্ডের কার্ভ বের করবা। এরপর তুমি সাপ্লাইয়ের ইকুয়েশন করবা যে কিউ এর ভ্যালু 0 হলে কত আসে, পি এর ভ্যালু 0 হলে কত আসে। এখানে আই এম নট, পি এর ভ্যালুটা আমি দিই নাই কারণ ওটা হচ্ছে যে কি নেগেটিভের দিকে চলে আসতেছে। আমি জাস্ট একটা ভ্যালু বের করে এরপর উপরে উঠাই দিছি, উপরে লাইনটা টেনে দিছি। এরপরে তুমি কনজিউমার সারপ্লাস কোনটা ওইটা লেবেল করবা, আর প্রোডিউসার সারপ্লাস কোনটা ওইটা লেবেল করবা। ঠিক আছে, এখন যদি বলে ক্যালকুলেট দ্য কনজিউমার এন্ড প্রোডিউসার সারপ্লাস, সো ক্যালকুলেট দ্য কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস এখানে হচ্ছে যে কি ইজ দ্যাট দিস ট্রায়াঙ্গেল, তাই না? সো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা ইজ বেসিক্যালি
consumer surplus for this question, area of triangle. So half into base into height. আমার বেস কত এখানে? How much is my base? 120. 120. 120. তারপর how much is the height? 6. 6, কারণ 10 minus 4 হচ্ছে 6. So আমার consumer surplus হচ্ছে 120 multiplied by 4. 240 is my consumer surplus. এরপর producer surplus. আমার এখানে একটু ডিফারেন্ট এই নরমাল কোয়েশ্চেন থেকে, কারণ আমার এখানে producer surplus তো ট্রাপিজিয়াম আসতেছে। সবসময় কিন্তু ট্রাপিজিয়াম আসে না, মোস্ট অফ দ্য টাইম ট্রায়াঙ্গেলই আসে, বাট আমার এখানে কিন্তু ট্রাপিজিয়াম আসছে। সো ট্রাপিজিয়ামের এরিয়া ধরতেছো তুমি। ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সো দিস ইজ ইয়োর এ, this is your B, this is your H. Okay, so how much is your A? 120. And how much is the B? 80. So 120 plus 80. Our height কত? 4. So আমার producer surplus হচ্ছে 120 multiplied by 200 multiplied by 4. So 400. So that is the producer surplus. Total surplus হচ্ছে দোনোটা add করলেই total surplus চলে আসে। Consumer surplus plus producer surplus is basically total surplus. Okay, did you guys get it? Is there any? আচ্ছা ম্যাম, তাহলে আমরা কি এটা কি একদম ফার্স্টে যে কোয়েশ্চেনটা আস্ক করেছে না যে মানে এই আটা আঁকতে, তখনই কি আমরা এইগুলো আঁকবো? তখনই হচ্ছে যে কি ইউজুয়ালি এটা লাস্টেই দেয় প্লটিংটা। আমি এটা ভুল করে হচ্ছে ফার্স্টে দিচ্ছি, সেজন্য লাইক তোমার হচ্ছে বি আর সি টা করেই তোমার এইটা আঁকতে হইতো, কারণ তোমার তো মাঝখানে ভ্যালু গুলো তখন ওইটা রেপিটেটিভ হয়ে যায় তো আর কি। কারণ আমাকে এ তো আমি বের করতেছি ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটি, বি তো আমি বের করতেছি ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটি। সো ইউজুয়ালি মানে লাস্টের কোয়েশ্চেনটাতেই তোমাকে গ্রাফ করতে বলে, ড্র করতে বলে। সো ওটাই আমি এখানে আগে দিচ্ছি, সবসময় আগে দিতে বলে না ওখানে। ম্যাম একটু এই ট্রায়াঙ্গেলটা মানে মেইন ট্রায়াঙ্গেলটা আঁকাটা একটু হালকা কনফিউশন ছিল আর কি। এখানে আঁকছি কেমনে? জি ম্যাম, ওই যে আঁকছি কেমনে বলতে ওই মানগুলো বসানোটা একটু মানে হালকা ঘুরায় ফেলছিলাম। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই, আই গেস এটা ট্রাপিজিয়াম বলে তোমাদের কনফিউশন হচ্ছে। আমি যদি আরেকটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর ইকুয়েশন বসাই, তাহলে লেটস জাস্ট লুক ইনটু অ্যানাদার এক্সাম্পল। ধরো তোমাকে দুইটা ইকুয়েশন দিচ্ছে। ডিমান্ড এর ইকুয়েশন হচ্ছে P equals to 100 minus 5Q, ওকে ডি। এরপর হচ্ছে সাপ্লাই এর ইকুয়েশন দিচ্ছে P equals to 20 plus 3QS, ওকে। এরপর এটা যদি তোমাকে প্লট করতে বলে, ড্র করতে বলে, তাহলে এখানে হচ্ছে যে কি আমার কিউ, এখানে হচ্ছে আমার পি। ফার্স্টে আমি ধরো ডিমান্ডের কার্ভটা ড্র করব, ঠিক আছে? সো আমার এখানে ফার্স্টে আমি দেখতেছি পি কে আমি ফার্স্টে 0 বসাই দেখতেছি, ঠিক আছে? পিটাকে আমি 0 বসাচ্ছি। পি যদি আমার 0 হয় তাহলে কিউ আমার কত হবে? কিউ হচ্ছে 100 minus 5Q, কিউ হচ্ছে এখানে 20 হচ্ছে। সো কিউ আমার 20 হবে। তো আমি এখানে চোখ বন্ধ করে আমি এখানে 20 বসাই দেব, ঠিক আছে? কারণ এই লাইনটাতে তো আমার পি সবারই 0, তো আমি জাস্ট এখানে 20 বসাই দিচ্ছি, ওকে? ইয়েস ম্যাম। সো এই পয়েন্টটা ইজ মাই 20। এরপর আমি বলতেছি দ্যাট পি ইকুয়ালস টু 0 বসাইছি, এখন আমি কিউ ইজ ইকুয়ালস টু 0 বসাবো। কিউ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে আমার প্রাইস কত হচ্ছে? 100. 100।
কিউ ইকুয়ালস টু 0 হইলে আমি বেসিক্যালি দুইটা এক্সট্রিম ভ্যালু বের করতেছি, দুইটা এক্সট্রিম ভ্যালু বের করে ওই দুইটা ভ্যালুকে আমি কানেক্ট করে ফেলতেছি। সো এখানে হচ্ছে আমার 100। আমি জানি যে ডিমান্ডটা উপর থেকে সবসময় শুরু হয়, সেজন্য আমি এখানে চোখ বন্ধ করে উপরে 100 দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই দুইটা পয়েন্টকে জাস্ট আমি কানেক্ট করে দিব। কোথায় চলে গেল? ওকে, I'm just drawing a line over here. I'm just connecting both of the points and drawing a line. This will be my, আচ্ছা এই জিনিসটাও দিতে হবে, this will be my demand curve. এই লেবেলিংটাও দিতে হবে যে this is my demand curve. ওকে, ডিমান্ড কার্ভ কোনটা এটাও লেবেল করতে হবে। এরপরে হচ্ছে this was my demand curve, এরপরে হচ্ছে আমি সাপ্লাই কার্ভটা আঁকবো। this is my supply equation, তাই না? এখন আমি সাপ্লাইতে ফার্স্টে পি বসাবো, কিউ বের করব। পি বসাই কিউ আসলে বের করে লাভ নাই, কারণ কিউ আমার নেগেটিভ হবে, ওইদিকে চলে যাবে। সো ফার্স্টে আমি কিউতে 0 বসাবো। কিউ যদি 0 হয় পি আমার কত হবে? 20 হবে। সো 20 হচ্ছে এখানে, দিস ইজ 20। আর তুমি যদি চাও, তোমার যদি এখানে এক্সটেন্ড করতে ইচ্ছা হয়, তাহলে তুমি কি পি যদি 0 হয় তাহলে কিউ বের করতে পারো, which is basically -20/3 হবে। তো এটা এ পয়েন্ট হবে। তো এটা না আসে না, কারণ আমার তো কোয়ান্টিটি কখনো নেগেটিভ হবে না, তাই না? সেজন্য আমি এই পার্টটা দিই না, কারণ আমার কখনো কোয়ান্টিটি নেগেটিভ হবে না। বাট তুমি যদি চাও তাহলে তুমি বের করতে পারো। সো আমার জাস্ট এই পয়েন্টটা থেকে 20, এই পয়েন্টটা থেকে আমি জাস্ট এক্সটেন্ড করে দিচ্ছি। দিস ইজ মাই সাপ্লাই কার্ভ। ওকে, ওকে ম্যাম। এখন বুঝছো? তোমার জাস্ট 3টা পয়েন্ট বের করতে হবে। প্রাইস, ডিমান্ড থেকে প্রাইসটা বের করতে হবে when কোয়ান্টিটি 0, আর কোয়ান্টিটিটা বের করতে হবে when প্রাইস ইজ 0। এরপরে দোনোটা পয়েন্ট কানেক্ট করে দিবা। এরপর সাপ্লাই থেকে তুমি কোয়ান্টিটি যদি 0 হয় প্রাইস কত হবে এটা বের করবা। এরপর তুমি এটা প্লট করবা। এরপর তোমার জাস্ট ইউ উইল জাস্ট ড্র আ লাইন, ইউ উইল জাস্ট এক্সটেন্ড দ্য সাপ্লাই লাইন। ওকে, আর তুমি জানো সাপ্লাই লাইন, সাপ্লাই কার্ভের লাইন কিরকম হয়। আমি জাস্ট এখানে প্লটটা করতেছি যে যখন কোয়ান্টিটি 0 হবে তখন প্রাইস 20 হবে। So this is my supply curve. So I have to label the curves as well. So this is my demand curve, this is my supply curve. এরপরে this is my equilibrium quantity. Okay, this is my equilibrium price and quantity. এটা বের করার জন্য কিন্তু you have to solve the equation. Okay, দোনোটা বসায় তুমি price আর quantity বের করবা। So if any one of you can solve it and let me know the price and quantity. ম্যাম এখানে কি প্রোডিউসার সারপ্লাসটা নিচে ট্রাপিজিয়াম হবে নাকি উপরে ট্রায়াঙ্গেলটা হবে? কোনটা হবে বলো তো? আমার producer surplus is basically the area between my price and my supply curve. So between the equilibrium price and the supply curve. তো এখানে producer surplus কোনটা হবে? Producer surplus is the area, হবে না? হ্যাঁ ট্রায়াঙ্গেলটা হবে। So this is my producer surplus. Which one is my consumer surplus? হ্যাঁ, এটা হচ্ছে কি কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস হচ্ছে ডিমান্ড কার্ভ আর ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেলের মাঝখানের যে এরিয়াটা, এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। আর প্রোডিউসার সারপ্লাস হচ্ছে সাপ্লাই কার্ভ আর ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেলের মাঝখানের যে এরিয়াটা, ওটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। ওকে, তো এখানে তুমি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আর ইকুইলিব্রিয়াম প্রাইস বের করবা। 2.2 something আসে। কত আসে? 2.2 something, 35 না পি এর ভ্যালু 2.2 something। 2.2 কেমনে আসবে? 20 তো lowest, 20 থেকে 100 এর মধ্যে আসবে। 20 থেকে 100 এর মধ্যে আসবে। পি এর ভ্যালুটা Let's just calculate it. সরি মিস কিউ এর ভ্যালু। Q এর ভ্যালু 2 পয়েন্ট আসতেছে। আর P কত আসে?
মিস 35 এখানে এটা দুটোটা যদি আমি ইকুয়াল বসাই তাহলে 35 আসবে না? 35 ডিভাইড 80 ডিভাইড বাই 35 Let's do it. 100 minus 5 cube. ম্যাম 50 আর 10 আসে। আচ্ছা, এরকমই আসার কথা, মানে সুন্দর মিস একটা এটা 20 ছিল না, আপনি 200 লিখলেন যে? লিখতেছি 20 plus 33 cube. So 100 minus 2 হচ্ছে আমি 30 ক্যালকুলেট করছি আসলে 3 টাকে, সরি। আচ্ছা। So q equals to 10. তো আমার হচ্ছে এখানে 10 হবে। এরপরে p হচ্ছে বেসিক্যালি একটাতে বসাই দিই, q যদি 10 হয় তাহলে p হচ্ছে 100 minus 50, p হচ্ছে 50, ঠিক আছে না? q যদি 10 হয় তাহলে হ্যাঁ। So this is my equilibrium price, this is my equilibrium quantity. এরপর হচ্ছে যে কি area of the triangle বের করে তুমি consumer surplus পেয়ে যাবা, আর this triangle, area of this triangle বের করলে তুমি producer surplus পেয়ে যাবা, ঠিক আছে? Did everyone get this? Yes. ম্যাম একটা কনফিউশন ছিল আগের কোশ্চেনটার মধ্যে, ট্রাপিজিয়ামের যে আমরা বিটা ধরছিলাম ওটা 80, ওটা কি 80 আমরা শুধু ওই নিচের মানে এক্স এক্সিস এ যে 80 আছে ওই জন্য ধরছি? হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ কারণ এখানে ইয়েস ম্যাম। হ্যাঁ ট্রাপিজিয়াম আসছে না, ট্রাপিজিয়াম মানে মিডেরটা ট্রায়াঙ্গেলই আসতেছে। আমি এখানে প্র্যাকটিসে আমি একটু কঠিন দিছি, বাট মিডের ট্রায়াঙ্গেলই আসতেছে। দিস ইজ সিমিলার টু দ্য মিড কোয়েশ্চেন। সো if you guys have any confusion over here, then you can let me know. ম্যাম মিড কোশ্চেনে কি ম্যাম ওই যে আমরা একটা করছিলাম ইকুইলিব্রিয়াম পয়েন্ট চেঞ্জ হয়, ওটা ওইরকম কি কিছু আসবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট চেঞ্জ হইলে ক্যালকুলেট করতে হ্যাঁ ম্যাম। মিডে হচ্ছে তোমাকে মেইনলি দুইটা ইকুয়েশন দিবে, ডিমান্ড আর সাপ্লাই। এরপর তুমি প্রাইস আর কোয়ান্টিটি বের করবা, ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি বের করবা। এরপর তুমি টোটাল সাপ্লাস প্রোডিউসার সাপ্লাস বের করবা, কনজিউমার সাপ্লাস বের করবা। এরপর তুমি দুইটা গ্রাফ এঁকে দিবা, দ্যাটস ইট। তুমি গ্রাফ যেমন আঁকবা ওটাতেই তোমার মার্কসটা আসবে, যে ইউ হ্যাভ টু ড্র ইট প্রপারলি, ইউ হ্যাভ টু ডু দ্য ক্যালকুলেশন প্রপারলি। এটা কিন্তু ভেরি সিম্পল। সো এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে, সো দিস ইজ ইয়োর টাইম টু লেট মি নো। ম্যাম এটা কি ট্রাপিজিয়ামের পার্টটা লাগবে না? মানে মাঝে 50টা হ্যাঁ ম্যাম, এই যে এইটাই প্রোডিউসার সারপ্লাস। এটা তো আমার প্রোডিউসার সারপ্লাস না, আমার প্রোডিউসার সারপ্লাস এখানে হচ্ছে যে কি এটা ফর দিস ইকুয়েশন আমার প্রোডিউসার সারপ্লাস হচ্ছে এটা। এবার আগের ম্যাথে তো ম্যাম হচ্ছে ট্রাপিজিয়ামেরটা বের করছিল। আগের ম্যাথে আমি ট্রাপিজিয়াম কেন বের করছি, কারণ আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল এটা। ইকুইলিব্রিয়াম আর সাপ্লাই কার্ভের মাঝখানে যে এরিয়াটা সেটা হচ্ছে আমার প্রোডিউসার সারপ্লাস। এখানে তো ট্রাপিজিয়াম ছিল বলে আমি ট্রাপিজিয়ামের এরিয়া বের করছি। এখানে কিন্তু আমার এটা হ্যাঁ ম্যাম ওইটাই বলতেছি, মানে ওইটা কি লাগবে কিনা মিটে? ওটা আসবে না, ওটা একটু মানে ওটা আসবে না, ট্রায়াঙ্গেলটাই আসবে, ঠিক আছে? ওটা বিডে আসবে না, ওটা ফাইনালে তো আসতে পারে। ওকে ওকে, তোমার তুমি হ্যাঁ hello, okay, so you just have to draw and see that which one is your consumer surplus, which one is your producer surplus. তুমি যদি ভালোভাবে ড্র না করো তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে যে কনজিউমার সারপ্লাস কোনটা, প্রোডিউসার সারপ্লাস কোনটা। লাস্ট একটা জিনিস আর কি ওই খেয়াল করিনি, এখানে 50টা কিভাবে পেয়েছি, মানে 100 আর 20 মাঝে 50টা হচ্ছে আমি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করছি না এখানে 10। সো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ধরো আমি সাপ্লাইতে বসাইছি, তো P equals to 20 plus 3 10, 20 plus 30 equals to 50. ও মানে যে কোনো একটা ইকুয়েশন আমি ডিমান্ডে বসাইলেও কিন্তু আমার সেম আসবে, 50 আসবে। ডিমান্ডে বসাইলেও আমার 50 আসবে, সাপ্লাইতে বসাইলেও আমার 50 আসবে। মানে ম্যাম মান বের করে সেটা বসায় দিব যে কোনো একটাতে। হ্যাঁ, যে কোনো একটাতে, ইদার ডিমান্ডে বসাবো আর সাপ্লাইতে বসাবো, যে কোনো একটাতে বসালে তোমার প্রাইসটা সেমই আসবে, কারণ ইকুইলিব্রিয়াম পয়েন্টে দোনোটার প্রাইস সেম হয়।
ম্যাম আপনি যেখানে ফাংশন দুইটা দিয়েছেন যে পি ইকুয়াল টু, এটাকে পি মানে কি এখানে প্রাইস বুঝাইছেন নাকি ম্যাম পি সলভ করার পরে আমি কোয়ান্টিটি পাবো, তারপর ওই কোয়ান্টিটিটা আবার ওইটাতে বসালে তারপরে প্রাইস? না না না, পি মানে প্রাইস। মানে প্রাইস, তাহলে ম্যাম তাহলে ম্যাম আমি এর জন্য করতেছি, জি ম্যাম। তাহলে কি ম্যাম তাহলে আমরা কি পি তে 0 ধরে তারপর ম্যাম এই যে টুইনি পেলাম, যে টুইনি এখানে যে বসাইছি ম্যাম, তো এখানে আমরা মানে আগেরটাতেও কি আমরা পি ধরবো? যদি ম্যাম এখানে যদি এমন দেয় যে কিউডি ইকুয়াল টু 100 মাইনাস 5p, তখন কি করব? কিউডি তখন ইকুয়ালস কি টু, তো তখন হচ্ছে যে কি কিউডি যদি হয়, যে ধরো কিউডি ইকুয়ালস টু 100 মাইনাস 5p যদি হয়, কিউডি ইকুয়ালস টু 100 মাইনাস 5p যদি হয়, তাহলে তুমি পি এর ভ্যালিউ 0 ধরবা ফার্স্টে, ঠিক আছে? হুম ভ্যালিউ 0 যদি হয় তাহলে কিউ এর ভ্যালিউ কত? 100। 100, তো আমার এখানে 100 আসতেছে। তারপরে হচ্ছে কিউ এর ভ্যালিউ যদি 0 হয়, এরপর তুমি কিউ এর ভ্যালিউ 0 ধরবা। কিউ এর ভ্যালিউ যদি 0 হয় তাহলে পি এর ভ্যালিউ কত? 100। আচ্ছা পি এর ভ্যালিউ কত? 20 কিউ এর ভ্যালিউ 0 হলে পি এর ভ্যালিউ কত? M20 no। 20। তো তখন এই পয়েন্টটা হবে, তখন হচ্ছে যে কি এরকম হবে লাইনটা। আচ্ছা ম্যাম, আর যদি এখানে সেম কিউএস ইকুয়াল টু 20 প্লাস 3p, তাহলে ম্যাম 20 আসবে হলো যে কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে হচ্ছে 20 হবে যে তোমার কোয়ান্টিটি। সো দিস ইজ ইওর 20 কোয়ান্টিটি। তারপর তো পরে তো নেগেটিভ আসবে, সো এটা জাস্ট এরকম হবে। ওকে ম্যাম, তাহলে ম্যাম আমাদের কি ফাংশনের উপর ডিপেন্ড করে? বিকজ এর আগেও ম্যাম যে কুইজটাতে দিয়েছিলেন ওইটা পি ইকুয়াল টু দেওয়া ছিল কিন্তু, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ 100 মাইনাস 5 কিউরি, তাহলে মানে পি ইকুয়াল টু যদি দেওয়া থাকে তাহলে ম্যাম আগে আমরা প্রাইজের ইয়াটা পাচ্ছি, ভ্যালুটা পাচ্ছি হ্যাঁ। নাকি কোয়ান্টিটি পাচ্ছি? বিকজ আমরা তো কিউডি বের করতেছি না। ওটা না ম্যাটার করে না, আগে তুমি কি পাচ্ছ ওটা তো তুমি যেমনে বসাবা তেমনি পাবা। তুমি যেহেতু তুমি যেহেতু পি ইকুয়ালস টু 0 ধরছো, সেটা তুমি আগে কোয়ান্টিটি পাচ্ছ। তোমার যদি পি ইকুয়ালস টু দেওয়া থাকে তাহলে তুমি কিউ ইকুয়ালস টু 0 ধরলে প্রাইস পাবা। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার তুমি কোনটা বসাচ্ছ, মানে তুমি যে সলভ করতেছো ওভাবে তুমি আনসারটা পাবা। ওকে ম্যাম, আর ম্যাম গ্রাফটা কি ম্যাম এক্সপ্লেইন করতে হবে, কিছু লিখতে হবে না যে? না, গ্রাফে কিছু এক্সপ্লেন করতে হবে না, এখানে তুমি জাস্ট লেবেলিংটা ভালোভাবে দিবা, যে এটা সাপ্লাই কার্ভ, এটা ডিমান্ড কার্ভ, এটা কিউ এক্সিস, এটা পি, এটা 100, এটা 50, এটা 20, এটা 10, এটা 20। ওই জিনিসটা লেবেলিংটা ভালোভাবে দিতে হবে। আচ্ছা সারপ্লাস, এটা কনজিউমার সারপ্লাস, এই লেবেলিংটা ভালোভাবে করতে হবে। ওকে, এখানে কোনো এক্সপ্লেনেশনের কিছু নাই, দিস ইজ বেসিক্যালি ম্যাথস। ওকে ওকে, ম্যাম। ওকে ম্যাম। এনি আদার কনফিউশন? ম্যাম এগুলো সলভ করার পর কি মানে এমন কোনো কোশ্চেন থাকবে যেটা মনে করেন ইকুইলিব্রিয়াম প্রাইস বা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি যদি চেঞ্জ হয়, এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যে নতুন আসবে এরকম টাইপের কি কোনো কোশ্চেন থাকবে? যদি আসেও তখনও তোমাকে ক্যালকুলেট করতে বলবে না, বুঝছো? যদি আসো, ধরো এখানে যেমন আমি একটা দিচ্ছি যে there is a sudden increase in price, cost of production, এরপরে কি হচ্ছে, তাই না? এখানে কিন্তু আমি তোমাকে ক্যালকুলেট করতে বলি না, এখানে আমি বেশি থেকে বেশি বলছি ইলাস্ট্রেটিভ, লাইক রাফলি দেখাইতে পারো, বা তুমি মুখেও বলতে পারো যে এটা মানে এটা শিফট করতেছে, ইকুইলিব্রিয়াম প্রাইস চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, বাট ক্যালকুলেশন করতে বলবে না, বেশি থেকে বেশি। আচ্ছা ম্যাম, বুঝছি। ঠিক আছে। আর এটা তো তোমার তো নর্মাল কোয়েশ্চেনেও যেমন হচ্ছে যে কি নাম্বার 4 আমি যেরকম করে বলছি দ্যাট ইনিশিয়ালি দ্য মার্কেট ফর ল্যাপটপস, এই কোয়েশ্চেনটাতে যেমন আমি বললাম যে হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট উইল টেক প্লেস। সো তুমি জাস্ট ডিমান্ড আর সাপ্লাই কার্ভটা শিফট করবা, বা ডিমান্ড আর সাপ্লাই কার্ভ ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে ওইটা বোঝাবা, এরপর ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে কি করে চেঞ্জ করতেছে ওইটা বোঝাবা। ইফ ইউ ক্যান ড্র দ্য গ্রাফ দেন দ্যাট উড বি গুড অ্যাজ ওয়েল, তখন হচ্ছে যে কি জিনিসটা আর একটু ক্লিয়ার হয়, বাট দ্যাট ডিপেন্ডস অন ইউ। আবার ভুল গ্রাফ যদি এঁকে ফেলো দ্যাট উইল বি নেগেটিভ মার্কিং। ওকে ইয়েস ম্যাম। ম্যাম নাম্বার, নেগেটিভ মার্কিং থাকবে? হ্যাঁ
নেগেটিভ মার্কিংও থাকবে ম্যাম? না না, নেগেটিভ মার্কিং থাকবে না। ওকে। নাম্বার 3 হচ্ছে নেগেটিভ মার্কিং, মানে তুমি যদি ভুল লিখে ফেলো তাহলে তো নেগেটিভ মার্কিং থাকবেই। তুমি যদি একটা জিনিস ভুল লিখো, তাই না? তাহলে তো তুমি যেটা ঠিক লিখতেছো ওটাও চলে যাবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ইজ অন ইলাস্টিসিটি। ইট ইজ ভেরি সিম্পল। এখানে জাস্ট তোমার প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, এরপর তুমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার করতেছো, which is basically percentage change in quantity divided by percentage change in price. এটা কি বুঝাইতে হবে আমাকে? Did any of you not get the question what it asked for? হ্যাঁ, ম্যাম আপনার কোশ্চেনটা কি? মিস একটু বুঝিয়ে দাও। এখানে basically you have to calculate the price elasticity of demand for apples. Okay, so এটা is very simple. তুমি just percentage in percentage change in quantity বের করবা, তারপর percentage change in price বের করবা, এরপরে তুমি ডিভাইড করে ইলাস্টিসিটি পাবা, এরপরে তুমি ইন্টারপ্রেট করবা। দ্যাট ইজ ইট। তারপরে বি হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ডিউ টু আ প্রাইস চেঞ্জ ইন অরেঞ্জ। সো অরেঞ্জের প্রাইস যখন চেঞ্জ হচ্ছে, অরেঞ্জের প্রাইস হচ্ছে 3 ইউনিট থেকে 3 টাকা পার ইউনিট, টাকা দিই নাই, আচ্ছা 3 থেকে 2.8 এ যাচ্ছে। যখন অরেঞ্জ 3 থেকে 2.8 এ যাচ্ছে, অ্যাপেলের কোয়ান্টিটি হচ্ছে 100 থেকে 90 তে যাচ্ছে। সো এটার ক্রস প্রাইস ইলাস্টিসিটিটা তুমি মেজার করবা, যে পার্সেন্টেজ চেঞ্জের কোয়ান্টিটির পার্সেন্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই অরেঞ্জের প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ। এরপর তুমি ইলাস্টিসিটি পাবা, এরপর তুমি ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ইলাস্টিসিটি নাম্বার that you got. Okay, ইলাস্টিসিটি কেমনে ক্যালকুলেট করে এটা ম্যাম? আচ্ছা ম্যাম, এখানে যে বলেছে বি নাম্বারে ডিউ টু প্রাইস চেঞ্জ ইন অরেঞ্জ, আমরা ম্যাম কোয়ান্টিটিটা কার নিব আর প্রাইসটা কার নিব? আমি বলতেছি প্রাইস চেঞ্জ ইন অরেঞ্জ, তো তুমি এখানে কোয়ান্টিটিটা অ্যাপেলের নিবা। ওকে, কেন তুমি অ্যাপেলের নিবা? কারণ তুমি তো এখানে ক্রস প্রাইস দেখতেছো, ঠিক আছে? লাইক অ্যাপেলের কোয়ান্টিটি চেঞ্জের জন্য অরেঞ্জের প্রাইস কেমন চেঞ্জ হচ্ছে? না না না, অরেঞ্জের প্রাইস চেঞ্জের জন্য অ্যাপেলের কোয়ান্টিটি কেমন চেঞ্জ ও হচ্ছে। ওকে ম্যাম। অরেঞ্জের প্রাইস চেঞ্জ করার জন্য অ্যাপেলের কোয়ান্টিটি। এখানে যদি বলতো যে ডিউ টু ক্যালকুলেট দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি ডিউ টু প্রাইস চেঞ্জ ইন অ্যাপেল, তখন তুমি কোয়ান্টিটি কার্ডটা মেজার করতা। যদি ডিউ টু অ্যাপেল বলতো, অরেঞ্জের ম্যাম, অরেঞ্জেরটা, কারণ তুমি এখানে ক্রস প্রাইস দেখতেছো। তোমাকে যদি একটা প্রাইস, একটা গুডের প্রাইস চেঞ্জ বলে, তখন তোমার আরেকটা গুডের কোয়ান্টিটি কেমন চেঞ্জ হচ্ছে, কারণ ওটা ক্রস। যদি তোমাকে প্রাইস বলতো, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তখন যে গুডের প্রাইস চেঞ্জ হচ্ছে সেই গুডের কোয়ান্টিটি চেঞ্জটাই দেখতেছি আমি। ওকে, ইউ জাস্ট হ্যাভ টু নোটিস which one you are taking. ম্যাম পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে তো সবসময় মিড পয়েন্ট ফর্মুলাটা ইউজ করবে, তাই না? হ্যাঁ, মানে মিড পয়েন্টটা ইউজ করতে বলে, বাট তুমি যদি ধরো মিড পয়েন্টের ফর্মুলা তোমার মনে নাই, সো তুমি বেসিক পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাটা যদি ইউজ করেও থাকো, তাও তুমি ভুল হবে না, তোমাকে ওভাবেই মার্কস দেওয়া হবে। মানে ক্যালকুলেশনটা ঠিক থাকলে তো ইউ উইল গেট ইউর মার্কস। তাহলে তো অ্যানসার দুইটা দুই রকম আসবে। হ্যাঁ না, ওটা সমস্যা না, আনসার দুইটা দুই রকম আসলো, তুমি দিন শেষে কেমনে ইন্টারপ্রেট করতেছো এটা ম্যাটার করে। তুমি এই পিটা কি আপনার মিড টার্ম ফর্মুলাতে করা? হ্যাঁ, আমি এখানে মিড পয়েন্ট ইউজ করছি। মিড পয়েন্ট, হ্যাঁ, জাস্ট তোমার ইন্টারপ্রিটেশনটা ঠিক থাকতে হবে। তুমি যে কোনো ফর্মুলাটাই ইউজ করতে পারছো, বাট তুমি যদি বলো যে 1 থেকে যদি বেশি আসে, এরপর তুমি যদি এটাকে ইনএলাস্টিক বলো, তাহলে তো ভুল হবে। সো ওটা খেয়াল রাখতে হবে যে ইন্টারপ্রিটেশনটা যাতে ঠিক থাকে। ওকে, সো ইলাস্টিসিটি, এরপরে তো নাম্বার 4টা তো বলছি। সো এনি আদার কোয়েশ্চেন? ম্যাম ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক ছাড়া মানে কখন সাবস্টিটিউট হয় আর কখন কমপ্লিমেন্ট হয়, এটা মানে কখন চাই ওটা কিভাবে বুঝবো? মানে তুমি হচ্ছে ইলাস্টিসিটি বের করবা, এরপরে হচ্ছে যখন ইলাস্টিসিটি পজিটিভ আসবে তখন হচ্ছে সাবস্টিটিউট, যদি
পজিটিভ আসে তখন হচ্ছে সাবস্টিটিউট, কারণ দোনোটা সেম ডিরেকশনে যাচ্ছে, যে প্রাইস চেঞ্জ হচ্ছে সেজন্য কোয়ান্টিটি বাড়তেছে, প্রাইস বাড়তেছে বলে কোয়ান্টিটি বাড়তেছে, তো তখন হচ্ছে সাবস্টিটিউট। যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে যে কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করার পর যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে সাবস্টিটিউট, যদি নেগেটিভ আসে তার মানে হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, ইয়েস ম্যাম। নো ম্যাম, আমি আস্ক করতেছি যে মানে ইলাস্টিক অর ইনএলাস্টিক ছাড়া লাইক সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্ট আমরা লাইক কখন দিব, লাইক একটা অ্যান্সার ইন্টারপ্রিটেশন যখন চাবে, মানে কোয়েশ্চেনে কি বলে দেওয়া থাকবে নাকি আমরা মানে অলওয়েজ দিব? কি দিবা? ম্যাম মানে সাবস্টিটিউট হবে না কমপ্লিমেন্ট হবে এটা আর কি। এটা সব সময় তোমাকে ইলাস্টিসিটি মেজার করেই জানতে হবে, এটা তো আর কোনো ওয়ে নাই। ওকে ম্যাম। ওকে, তুমি হচ্ছে যে কি ইলাস্টিসিটি মেজার করেই তুমি বুঝবা যে একটা গুড সাপ্লিমেন্ট নাকি একটা গুড কমপ্লিমেন্ট। সো দুইটা আলাদা করে দেওয়ার কোনো ওয়ে নাই, unless the question is itself telling you that they are substitutes or they are complements. Okay, any more question? ম্যাম আমাদের যে কুইজ 1-এ যে এমসিকিউ টাইপের মতো এসেছিল সেরকম কি আসার পসিবিলিটি আছে ম্যাম? আসতেও পারে, নাও আসতে পারে, বাট ওই টাইপের তো আসবে যে মানে you have to understand what the changes are taking place. ইয়েস ম্যাম। তো ওই টাইপের আসতে পারে। ম্যাম এই অ্যান্সারটা কি দেওয়া যাবে? স্যার কোনটা? ম্যাম এই যে অ্যান্সার যেটা এখন করার আর কি, এটার প্র্যাকটিস শিটের। আনসার তো দেওয়া আছে, ও আচ্ছা আচ্ছা। দেওয়া আছে, it's all on Slack, just go scroll up, you will find it. এরপর আমি লেকচার 5 এর পাওয়ার পয়েন্ট স্লাইডটাও দিয়ে দিছি স্ল্যাকে। সো ডু ইউ গাইস হ্যাভ এনি আদার কনফিউশন? ম্যাম শুধু তার মানে শুধু এক্সিডির ক্ষেত্রে যদি অরেঞ্জ বলা থাকে তাহলে অ্যাপেল ইয়ে করবো, তাছাড়া পিডি বা পিএস বা ওয়াইডি এক্ষেত্রে তো ম্যাম যেটা বলা থাকবে সেটারই আর কি বের করবো, তাই না? আচ্ছা, ক্ষেত্রে ডিফারেন্ট বের করতে হবে, বাকিগুলো হচ্ছে সেম রুটের টাইপের করতে হবে। ওকে, সো জাস্ট রিড দ্য বুক, লুক এট দ্য স্লাইডস, এরপর হ্যাঁ বলো। ম্যাম আপনি তো বলেছেন মানে 4টা থেকে 3টা, ম্যাম কোন 3টা দিলে আর কি মানে টাইম কম মানে কম্পারেটিভলি কম লাগবে যেহেতু আমাদের? ও আমি বলতে পারবো না, এটা তো তোমরাই বলতে পারো যে কোন 3টা করলে তোমাদের টাইম কম লাগবে। এখন তোমরা দেখো, প্র্যাকটিসটা করে দেখো তোমার কোনটা করতে কম টাইম লাগে, তাই না? ইয়েস ম্যাম। মানে মোস্ট অফ দ্য টাইম একটা কোয়েশ্চেন মানে অনেক কঠিন থাকে, ওটা বোঝা যায় না। এখন আমি তো কোয়েশ্চেন পেপার দেখছি, আমার অনেক কঠিন কোনো কোয়েশ্চেনই লাগে নাই, মানে অতিরিক্ত কোয়েশ্চেন কোনো কোয়েশ্চেনই অতিরিক্ত কঠিন না, দ্যাট ইজ দ্য থিং। ম্যাম তার মানে কি 4টা সেম লেভেলের? দ্যাট ইজ হোয়াট আই ফেল্ট, দ্যাট 4টা সেম লেভেলেরই, লাইক এক্সট্রিমলি কঠিন কোনোটাই নাই। এখন তোমাদের ডিফারেন্ট লাগতে পারে, আই ডোন্ট নো। ওকে। এখন you will have to, when you get the paper, তোমরা 4টা কোয়েশ্চেনই পড়বা, ঠিক আছে? 4টা কোয়েশ্চেন মানে চোখের দেখায় পড়ে এরপর তুমি দেখবা যে কি কোনটা করবা কোনটা ছাড়বা। আর 4টার মধ্যে 3টা, একটা ছাড়তে পারবা শুধু। সো বেশি ইয়া করে তো বেশি অপশনও নাই অনেস্টলি। মেইন জিনিসটা হচ্ছে টাইম লিমিটটা। লাইক ডিমান্ড সাপ্লাইতে তুমি বেশি টাইম দিবা না, ইলাস্টিসিটিতে বেশি টাইম দিবা না, সরি অপরচুনিটি কস্টে বেশি টাইম দিবা না, পিপিএফ এর কোয়েশ্চেনটাতে বেশি টাইম দিবা না, ওটা জাস্ট সিম্পল ক্যালকুলেট করে বসাই দিবা। কোনোটাতেই আসলে অতিরিক্ত টাইম লাগেও না, ইটস জাস্ট অল বেসড অন প্র্যাকটিস। ইয়েস ম্যাম। আরেকটা কোয়েশ্চেন ছিল ম্যাম, লাস্টের দিকে যে মানে ইনক্রিজ এন্ড ডিক্রিজ এটা ওইটা কি আমরা মানে
বুঝাই দিব নাকি মানে গ্রাফ দিলেই হবে নাকি না দুইটাই বুঝাইতে হবে যদি তোমার শিফটের কোয়েশ্চেন থাকে যে এটা শিফট করলে এটা চেঞ্জ করলে কি চেঞ্জেস আসবে, তাহলে তোমাকে বোঝাইতে হবে, তোমাকে লিখিত ভাবে বুঝাইতে হবে যে এসব চেঞ্জেস আসবে। তুমি যদি জাস্ট বলো যে ডিমান্ড উইল ইনক্রিজ বা ডিমান্ড উইল ডিক্রিজ বা সাপ্লাই উইল ডিক্রিজ, ওয়াই উইল ইট ইনক্রিজ, ওয়াই উইল ইট ডিক্রিজ, এটাও বুঝাইতে হবে। what the changes after it increases or decreases, এটাও বুঝাইতে হবে। যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট চেঞ্জ হয় ওটা মেনশন করতে হবে। সো লাইন বাই লাইন সব বুঝাইতে হবে যে এটা চেঞ্জেস হবে। ম্যাম আমরা যদি মানে প্রিভিয়াস গ্রাফ পরে চেঞ্জ হয়ে গ্রাফ উপরে ড্র করে দেখাই দিই তাহলেও বুঝাতে হবে? তাহলেও বুঝাইতে হবে, গ্রাফ ড্র করলেও বুঝাইতে হবে। বিকজ আমি তো গ্রাফ দেখে মানে think of it as I am someone who doesn't understand the graph, so explain it as if you are explaining it to someone who doesn't understand what is happening in the graph. ওকে ম্যাম। ম্যাম টাইমটা পাবো নাকি মানে? পাবা। ওকে মিস। ম্যাম কয়টা কোয়েশ্চেন থাকতে পারে? 4টা কোয়েশ্চেন থাকবে, 4টার মধ্যে 3টা আনসার করবা। 4টার মধ্যে 3টা, প্রত্যেকটা কোয়েশ্চেন 10 মার্কসের, 30 মার্কস টোটাল। ম্যাম টাইম ডিউরেশন কতটুকু থাকবে? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিটে তোমার 3টা আনসার করতে হবে। পার কোয়েশ্চেনে তুমি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট দিলে 30 মিনিটেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাচ্ছে। পার কোয়েশ্চেনে যদি তুমি 15 মিনিটও দাও তাও কিন্তু 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। So nothing too difficult. Any more question? If you guys don't have any more question, then let's end the class over here. Okay? ওকে আসসালামু আলাইকুম। 2টা বাজে কি তাহলে আবার ক্যাম্পাসে ক্লাস হচ্ছে? হ্যাঁ 2টা বাজে ক্যাম্পাসে ক্লাস হবে। ম্যাম অ্যাটেন্ডেন্স কি ম্যান্ডেটরি? No. অ্যাটেন্ডেন্স আজকেরটা ম্যান্ডেটরি না। আচ্ছা, ডু ইউ গাইস নো দ্যাট মিড উইকে কি ক্লাসেস হয়? লাইক নেক্সট উইকে কি, লাইক am I taking your classes or not? No, ma'am. নো ম্যাম। Okay. As far as I know যে ক্লাস হয় না, মিড উইকে সব ক্লাস অফ থাকে। মিড উইক কয় তারিখ পর্যন্ত? এটা চেক করতে হবে। 17 probably ম্যাম। ক্যালেন্ডারে দেখতে হবে ম্যাম, ব্র্যাকের ক্যালেন্ডারে তো মিড উইক দেওয়া, হ্যাঁ 16th পর্যন্ত। 16, আচ্ছা বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে 1 ঘন্টা 10 মিনিট থাকবে টাইম ডিউরেশন। সো প্র্যাকটিস, ওকে, ডোন্ট জাস্ট লাইক আগের দিন। তোমরা যদি আগের দিনও পড়তে বসো মিডের জন্য তাও কিন্তু তোমরা পাস করবে মিডটা। ইট ইজ দ্যাট ইজি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ যে ইন্টারপ্রিটেশনে যেমন আমরা বলবো যে ডিমান্ড ইনক্রিজ হয়েছে, প্রাইস ইনক্রিজ হয়েছে বা কিছু, এখন আমাকে কি এটাও মেনশন করতে হবে যে ডিমান্ড কার্ভ শিফট হয়েছে নাকি সাপ্লাই কার্ভ শিফট হয়েছে নাকি আমি জাস্ট বললেই হবে যে ডিক্রিজ ইনক্রিজ? আমার হবে শিফট হয়েছে নাকি, কারণ তুমি তো আবার মানে ওই যে মুভমেন্ট আর শিফট যেহেতু একটা ডিফারেন্স আছে, সেজন্য তোমাকে বলতে হবে যে শিফট হয়েছে। ইনক্রিজ করে শিফট হয়েছে এটা বলতে হবে। মানে মেইন কথা হচ্ছে ইউ হ্যাভ টু এক্সপ্লেন টু মি দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। কুইজে না আমি এক্সপ্লেইন করছি যে কেন ইনক্রিজ হয়েছে কেন ডিক্রিজ হয়েছে, হ্যাঁ বাট আমি হচ্ছে শিফটটা বলি নাই। এটার জন্য কি অনেক মার্ক কাটা যাবে? না শিফটটা বলো না, ওটার জন্য মার্ক কাটি নাই মনে হয়। আমি মেইনলি মার্ক কাটছি কুইজে হচ্ছে তোমরা ওই যে লাইক অল আদার ফ্যাক্টরস আর দ্য সেম, ওই জিনিসটা মেনশন করো নাই সেজন্য। আর কুইজের মার্কিং ওয়াজ আ বিট স্ট্রিক্ট বিকজ কুইজ ওয়াজ ভেরি ইজি, সো আই হ্যাড টু বি আ বিট স্ট্রিক্ট অন দোজ স্মল থিংস, যেটা অবভিয়াসলি আমি মিডে দেখবো না। সো ওটা নিয়ে প্যারা খেয়ে লাভ নাই। বাট তোমার যদি ইনক্রিজ হয়, তোমার যে শিফট হচ্ছে ওটা বলতে হবে। থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? ম্যাম আমাদের কয়টায় স্টার্ট হবে, 10:30-তে নাকি 11টায়? Just wait like 1 minute, let me check. মিস 10টা থেকে লেখা, 10টা থেকে 11:30 মনে
হয় 10টা থেকে 11:30 রুম নাম্বার হচ্ছে সেকশন 12 এর 9A 6C, সেকশন 13 এর হচ্ছে 9A 7C। 10টা থেকে 11:30 লিখা এখানে, বুঝছো? বাট মেইন টাইম 1 ঘন্টা 10 মিনিটই দিবে। ওকে মিস। ঠিক আছে, তাহলে that's it. Best of luck. We have another class at 2 p.m. in campus, so if anyone has any confusion, they can come and visit me at that time. Okay? ওকে মিস। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।